ব্যর্থতারও পরিচয় দিয়েছে এই বিপ্লবী সরকার। প্রফেসর ইউনূস নিজে বলেছে এটা বিপ্লবী সরকার। যদি বিপ্লবী সরকার হয় তাদের তাদের প্রথম ভুল ছিল কেন স্বৈরাচারের প্রেতাত্মা, স্বৈরাচারের লিগেসি, কন্ট্রোভার্সিয়াল প্রেসিডেন্টের ওখানে আপনি শপথ নিলেন। এইটা হলো তাদের প্রথম ভুল। এক একটা সাক্ষী অনেক সময় একদিনে নেওয়া যায় না। আপনি এই ট্রাম 4 বছর না, আপনি 16 বছরে বিচার কমপ্লিট করতে পারবেন কিনা আমার সন্দেহ রয়েছে। 16 বছর, তার মানে যে অলমোস্ট শিওর একটা বিচার তারা এই অন্তর্বর্তীকালীন সরকার সম্পন্ন করতে পারবে না। এই এই অন্তর্বর্তী সরকার তাদের বিকজ অফ দ্য উইকনেস তারা দে আর গোইং টু ফেল, এবং তারা এই ফেল মানে হলো তারা একটা কোনোভাবে একটা নির্বাচন দেবে, বিএনপি আসবে। বিএনপি তাদের নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করতে পারছে না, পারবে বলে মনে হয় না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। এটা একটা বিপ্লব উত্তর সিচুয়েশন। সমাজ রন্ধ্রে রন্ধ্রে দুর্বৃত্তায়িত হয়ে গেছে এবং যে যেখানে চান্স পাবে সেখানে এইটাকে নিয়ন্ত্রণ করতে হলে ওই সানজু টাইপ কমান্ড লাগবে। ওইটা ইউনূস সাহেবকে আমি বলবো এই বইটা পড়েন এবং সেইটা রিইন্ট্রোডিউস করেন। নেভার ইট ইজ লেট, বেটার লেট দ্যান নেভার। এখনো সময় আছে, বি কারেক্টেড। এই বিপ্লবী সরকারের ইতিমধ্যে অনেকগুলো সাফল্য হয়েছে, দুই একটা না। আমি উদাহরণস্বরূপ বলি যে পদ্মা রেলওয়ে প্রজেক্টে যে লুটেরা সরকার যে বাজেট করেছিল সেইখান থেকে 2000 কোটি টাকা কমিয়ে আনছে। মেট্রো রেলের যে এক্সটেন্ডেড প্রজেক্ট হবে সেইখান থেকে 8,000 কোটি, পদ্মা রেলে 2000 কোটি টাকা, এখানে 8,000 কোটি টাকা তারা বাজেট কমিয়ে এনেছে। মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশন এবং কাজীপাড়া, যেটা এই লুটেরা সরকার বলেছিল 1 বছরের বেশি সময় লাগবে এবং 100 কোটি টাকার মতো লাগবে, সেইটা 1 কোটি প্লাস মাইনাস এবং অনেক কম সময়ে সেটা তারা সংস্কার করেছে। এবং দ্রব্যমূল্য কমা, বৈদেশিক লোন পরিশোধ, এটা তো মাত্র 100 দিন। এটা তো বুঝতে হবে যে এই জায়গায় আসলো কিভাবে। এইভাবে আসলো যে ইন্ডিয়ান বদৌলতে, রয়ের বদৌলতে একটা পাপেট গভর্নমেন্ট এখানে ছিল, যারা দেশের স্বার্থের চেয়ে ইন্ডিয়ার স্বার্থ বেশি রক্ষা করেছে, জনগণের স্বার্থের চেয়ে ইন্ডিয়ার স্বার্থ বেশি রক্ষা করেছে। তারা বাংলাদেশ ধ্বংসকারী ছিল, তারা লুটপাট করেছে। এই যে বক্তব্য এখন শুনতেছেন বিভিন্ন যে ফাঁস হচ্ছে, এইটা তো স্বৈরাচারের ল্যাঙ্গুয়েজ। কারণ স্বৈরাচারের সবচেয়ে একটা বড় লিমিটেশন, তারা কখনোই তাদের ভুল মরার একদিন পর্যন্ত ধরতে পারে না। যেমন চসেস্কু পারে নাই। চসেস্কুকে যখন গণ আদালতে ফাঁসি জারি করে ফায়ারিং স্কোয়াড নিল, 1 মিনিট আগে বললো আমাকে কেন তোমরা মারতেছো, আমি তো এখনো পেছি। সো ওই রকম ভিডিও ফোন, এইগুলা অডিও ফোন আরো অনেক শুনবেন, এইটা ইতিহাসের অংশ। সে মরার একদিন পর্যন্ত এইটি করে যাবে, দেয়ার ইজ নো ডাউট। দুর্ভাগ্য হলো যে আমাদের জনগণের একটা অংশকে এই সমস্ত দুর্বৃত্তায়িত দল দাসত্ব বরণ করতে পেরেছে। তারা দাসত্ব এবং বন্দনা পছন্দ করে, যা বলে জি 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 পড়তে থাকে। কখনই তারা এইটা ভাবে না যে তাদেরকে বিপদে ফেলে এইভাবে পুরা তাদের পরিবার নিয়ে পালিয়ে তারা আরামে এসে আছে, আর এই সার্ভেন্ট গুলা, এই দাসগুলা এখানে এখনো লাফাবার চেষ্টা করতেছে। সো ওই একই মানে ঘূর্ণিপাক, ভিসিএস সার্কেল অফ দিস স্টুপিড পলিটিক্স। এখন তাদের ব্যর্থতাগুলো আপনি দেখেন, তারা ডজনস অফ ব্যর্থতারও পরিচয় দিয়েছে এই বিপ্লবী সরকার। প্রফেসর ইউনূস নিজে বলেছে এটা বিপ্লবী সরকার। যদি বিপ্লবী সরকার হয় তাদের তাদের প্রথম ভুল ছিল কেন স্বৈরাচারের প্রেতাত্মা, স্বৈরাচারের লিগেসি, কন্ট্রোভার্সিয়াল প্রেসিডেন্টের ওখানে আপনি শপথ নিলেন। এইটা হলো তাদের প্রথম ভুল। দ্বিতীয় ভুল, তাদের 2 বছরের জন্য যদি এই সংবিধান সংস্কার করে অথবা পরিবর্তন হয়, তাহলেও একটি মার্শাল্লাহ একটা এমার্জেন্সি প্রোক্লেমেশন জারি করা উচিত। এমার্জেন্সি প্রোক্লেমেশনের মাধ্যমে তাদের রাষ্ট্র পরিচালনা করা উচিত ছিল বিপ্লবী মোডে। সেইটা তাদের আর একটা বড় ভুল। সেইটা হইলে এই যে যারা এখন দ্রুত নির্বাচনের কথা বলে, তাদের মাইন্ডসেটের ভিতরে ঢুকছে অন্তর্বর্তীকালীন সরকার মানে তারা শুধু নির্বাচন করবে।
এইটা 96 থেকে 2024-এ যে সম্পূর্ণ আলাদা প্রেক্ষাপট, এইটা ভুলে যায়, কারণ এখানে দলীয় স্বার্থ তারা সবসময় আগে দেখবে। এইটা বাংলাদেশের রাজনীতির একটা সংস্কৃতি। সো তাদের ভোকাল বেশি, টিভিতে কথা বলার সুযোগ বেশি পায়, এবং টিভি স্টেশনগুলো আগে ছিল আওয়ামী লীগের দালাল, এখন তারা রাডার চেঞ্জ করে ফেলছে, এন্টিনা রিসেট করেছে যে কোন অ্যাঙ্গেলে কথা বললে ভবিষ্যতে তাদের বেনিফিট হয়। তো এইগুলা এদেশের মানুষ, সচেতন মানুষরা এগুলো বোঝে। সো তাদের এইটা একটা ভুল ছিল, এই সাংবিধানিক সমস্ত বিধিবিধান, আন্দোলন, মিছিল, মিটিং এইটাকে অব্যাহত রেখে সংস্কার কখনো দ্রুততার সাথে আগাবে না। তাহলে প্রোক্লেমেশন দিয়ে এই সংবিধান 2 বছরের জন্য স্থগিত করা উচিত ছিল। সত্যিকারে যদি আপনার দেশ ভালোবাসে সেটা করা ছিল, সেইটা তারা করে নাই। তৃতীয় ভুল, যেভাবে তারা উপদেষ্টা পরিষদ গঠন করছে, ভেরি উইক, ভেরি ইনএক্সপিরিয়েন্সড, এবং অত্যন্ত দুর্বল, এবং অনেকে অত্যন্ত ভয় পেয়ে বসে আছে, মানে তাদের ওই সাহস নাই। আজকে এই উপদেষ্টা পরিষদ গঠন করা উচিত ছিল সাহসী, যারা ডেলিভার করতে পারে, যারা বিপ্লবী চেতনা ধারণ করে। এর ভিতরে 6 জন একেবারে অথর্ব। এই যে মিসেস নূরজাহান, উনি কোন ক্রাইটেরিয়াতে আপনার অ্যাডভাইজার হতে পারে? কি তার ক্রাইটেরিয়া? ইউনূস সাহেবের সাথে একসাথে নোবেল পেয়েছেন, এই ক্রাইটেরিয়া? এই সালেউদ্দিন সাহেব জনগণের আকাঙ্ক্ষা ছিল, উনি ভালো ইকোনমিস্ট, গুড, নো প্রবলেম, উই অ্যাপ্রিসিয়েট। আমার জেলার পিরিজপুরে এসডিও ছিল। সো সে কেন ইন্ডিয়াতে মাস পাঠালো? জনগণের আকাঙ্ক্ষা, এই আন্দোলনটা, এই বিপ্লবটা, এই স্যাক্রিফাইসটা তো হয়েছিল আওয়ামী লীগের ফ্যাসিজম, আওয়ামী লীগের বিপক্ষে, এন্ড ইন্টার্ন ইন্ডিয়ার বিপক্ষে। কারণ ইন্ডিয়া আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হিসেবে রূপান্তর করেছে 15 বছর জনগণের ম্যান্ডেট ব্যতীত ক্ষমতায় রেখে। সো এই বিপ্লবটা তো এক্সচেঞ্জে ইন্ডিয়ার বিরুদ্ধে। জুমায় 7 দিন যেতে পারে না, আপনি কেন মাস পাঠালেন? আপনি কার ওপিনিয়ন নিলেন? আপনি জনগণের প্রতিক্রিয়া না বুঝে পাঠালেন কেন? 2, 3 হয়েছে এই যে আসিফ সাহেব, উনি তো 4 নৌকায় পা দিয়েছে, অনেকবার বলছি, অনেক সমালোচনা আছে, বুঝি না। এই যে মোস্তফা সরাই নাট্যকার, এই মেট্রিক পাস, কোন বিবেচনায়? সে তো কমপ্লিটলি এই রয়ের পেনিট্রেশন, এই আওয়ামী লীগের তার আর্টিকেল লিখে সেখানে অনেক কিছু বলেছে। বশিরুল্লাহ, আপনি কেন পাট ব্যবসায়ীকে আপনি পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন? আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ধারণাটা কেন আপনি জানেন না? এই যে তহিদ সাহেব 120টা এক পেশে এমইউ এবং এগ্রিমেন্ট করল, এখন পর্যন্ত আপনি রিভিউর জন্য একটা কমিটি করতে পারলেন না, কেন না? আপনি কি ভয় পান রকে যে আপনার এগুলো রাখতে হবে, ওগুলো রাখতে হবে? এটার ভিতরে তো বিপ্লবী কোনো মুড নাই। আপনি বিপ্লবী সরকার যদি মানে সবার মনোপুত মন জয় করে চলতে চায়, সব জায়গায় পপুলার হতে চায়, ইনএভিটেবলি দে উইল ফেল। ইনএভিটেবলি যে ওনাদেরই আগে সংস্কার দরকার, মানে ওনাদের মধ্যেই আগে সংস্কার। অফকোর্স। সো তাদের উচিত ছিল 4 নম্বর ভুল। তারা, আমি আপনাকে বলি, আমি একদম আমার রিজনেবল অ্যাজাম্পশন এন্ড প্রেজাম্পশন, একটা মামলার বিচার তারা শেষ করতে পারবে না। আপনি বলেন 1 মাস পরে বিচার, না, 1 মাস পরে তারা তদন্ত রিপোর্ট চেয়েছে, তদন্তের পরে যে বিচারিক প্রক্রিয়া, সেইখানে সাক্ষী আসবে, সাক্ষীকে জেরা, তারপরে ছাপাই সাক্ষী, একটা সাক্ষী অনেক সময় একদিনে নেওয়া যায় না। আপনি এই টার্ম 4 বছর না, আপনি 16 বছরে বিচার কমপ্লিট করতে পারবেন কিনা আমার সন্দেহ রয়েছে। 16 বছর, তার মানে অলমোস্ট শিওর একটা বিচার তারা এই অন্তর্বর্তীকালীন সরকার সম্পন্ন করতে পারবে না। আই হোপ আই শুড বি রং। তাহলে কি করা হচ্ছিল? প্রোক্লেমেশন দিয়ে, আপনার যেভাবে চায়নাতে দুধের সাথে মেলামাইন মিশ্রিত করলে 3 মাসের ভিতরে বিচার কমপ্লিট করলো, ট্রাম্পের বিচার 1 মাসের ভিতরে কমপ্লিট করলো, বাইডেনের ছেলে বিচার 1 মাসের ভিতরে কমপ্লিট করলো, আপনার সেই প্রভিশনটা আপনার এই প্রোক্লেমেশনের মধ্যে আনা উচিত ছিল। প্রয়োজন বোধে মার্শাল ল কোর্ট ইন্ট্রোডিউস করা উচিত ছিল। অনেকে বলবে এটা ক্যাঙ্গারু কোর্টে, বলো, আপনি তো বিচার করতে পারছেন না। আজকে বাই নাও অন্তত টপ 20টা দুর্নীতিবাজের বিচার করে তার সম্পত্তি যদি রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনতো শর্ট ট্রায়াল করে, এবং ওই টাকা দিয়ে আপনার যারা আহত হয়েছে তাদেরকে কম্পেনসেশন করা, তাদেরকে চিকিৎসা ব্যবস্থা করা, এবং যারা শহীদ হয়েছে
তাদের পরিবারকে সহায়তা দেওয়া। আমরা দেখলাম যে আপনার 30 লক্ষ, আরে এক সালমান এরপর আমার এই শেখ পরিবার যে লুটপাট করছে, তাদের যে লুটপাট, তাপসের সম্পত্তি, তাপসের অবৈধ সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে এনে অন্তত 1000 আহত মানুষকে রিহেবিলিট করা যায় এবং তাদেরকে কম্পেনসেশন দেওয়া যায়। আমরা বলেছিলাম যারা নিহত হয়েছে তাদের 2 কোটি টাকা করে এবং যারা আহত হয়েছে তাদেরকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া দরকার। আজকে তারা জীবন দিছে বলে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এবং আপনি এখন উপদেষ্টা হয়েছে। আপনি এই ঢাকা সিএমএস একটা ছেলে মারা গেল, একজন যায় না, পরে সাগর সাহেব গেছে, একজনও যায় নাই। আপনার পুরো উপদেষ্টা পরিষদ যায়, আপনি জানাজার অ্যারেঞ্জ করেন নাকি? তাকে শহীদ জানাজা হলো না কেন? তার তো জানাজা হচ্ছিল শহীদ মিনারে অথবা হাইকোর্ট প্রাঙ্গণে, জাতীয় ঈদগাহ মাঠে। সেই ব্যবস্থা করলেন না কেন? কারণ এখন আরামায়েশ পেয়ে গেছেন। তো এখনো সময় আছে, আপনি এটাকে বিপ্লবী অন্তর্বর্তী সরকার নাম দেন। আর আমাকে একটা উদাহরণ দেখান তো, পৃথিবীতে কোথায় যুদ্ধ উত্তর অথবা বিপ্লব উত্তর কত সময়ে সেই রাষ্ট্র পুনর্বাসন হতে পারছে, পুনর্গঠিত হতে পারছে? একটা উদাহরণ দেখাতে কোথাও 2 বছর 3 বছর পেরেছে কিনা? আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে জানি, ফ্রান্সের চার্লস দ্য গল 10 বছর নিয়েছিল, 10 বছর। কোথাও 30 বছর লেগেছে, কোথাও 20 বছর লেগেছে। 2 বছরে আপনি এই দুর্বৃত্তেই তো রাজনীতিটার রন্ধ্রে রন্ধ্রে দুর্বৃত্তায়ন, যেখানে রাজনীতিবিদদের বড় অংশ দুর্নীতি পরায়ণ, চরিত্রহীন, সেইটা আপনি এই 2 বছরে আপনি এটাকে রিফর্ম করবেন, এটা অসম্ভব। দ্যাট মিনস দিস ইন্টারিম গভর্নমেন্ট and the sacrifices the people has made, the student has made, is going to be failed. বিএনপি এই চেতনা ধারণ করতে পারে বলে আমার মনে হচ্ছে না। তাদের কোনো লক্ষণ নাই। যে ভাষায় ফ্যাসিস্ট কথা বলছে, যে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য নির্বাচন দিতেই হবে, 2 মাস যেতে পারলো না, এক্স্যাক্টলি একই ভাষায় তারা কথা বলছে। স্বৈরাচারের প্রেতাত্মা এই চুপ্পুকে রাখতে হবে এই কারণে, কারণ সাংবিধানিক একটা সংকট সৃষ্টি হতে পারে। দেখেন কিভাবে 2 দিনের ভিতরে মিলে গেল। তার মানে এই যে দুর্বৃত্তে তো রাজনীতিতে একটা সার্কেল, এই সার্কেলটা তো সরানো এত সোজা না। এবং এই দুর্বৃত্তেই তো রাজনীতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে আপনি বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম এবং ব্যক্তিগত আলোচনায় সবাই একটা কথা বলে যে বাংলাদেশে দরকার একটি বেনোভেলেন্ট অটোক্রেসি। তো এই সুযোগটা কিন্তু এই বিপ্লবী সরকার পেয়েছিল। সে বেনোভেলেন্ট অটোক্রেসি ক্যারেক্টার ছাড়া আপনি কোনো এই ধরনের সমাজকে ঠিক করা সম্ভব না। সেই জন্য লিমিটেড টাইমে স্টিম রুলিং প্রয়োজন হয়, যেটা জেনারেল পার্কসও দক্ষিণ কোরিয়ায় করেছিল। দক্ষিণ কোরিয়া ঠিক হতে, গণতন্ত্র আসতে 28 বছর লেগেছিল, 28 ইয়ার্স। তো এই যে আপনার যে স্টিম রুলিং কেন চালাতে হয়? কারণ এত বেশি খারাপ এলিমেন্ট থাকে। স্টিম রুলিং মানে তাদেরকে একেবারে এই মুহূর্তে এই আওয়ামী লীগের মতো আপনার গুম করা, সেটা না। স্টিম রুলিং হলো দ্রুত বিচার করা জনগণের সামনে মেসেজ দেওয়া দ্যাট যারা এই স্বৈরতান্ত্রিকের সাথে ছিল, লুটপাটের সাথে ছিল, মানবতা বিরোধী অপরাধের সাথে ছিল, তাদেরকে বিচার করা যায়, বিচার করতে পারে, সেই জায়গায় আসতে হবে। এবং আমি মনে করি যে বিএনপি যে দলের এখন আমি সদস্য, যে তাড়াহুড়ো করছে, তারা ভুল করছে। তাদের একটা সুযোগ আসছিল সামনে, তাদের দলকে ক্লিন করা, মোটিভেট করা। আপনি এই অবস্থায় ক্ষমতা গেলে আপনি আওয়ামী লীগের চেয়ে ভালো করার কোনো সুযোগ আসে বলে অন্তত আমি মনে করি না। দ্যাট মিনস এই অন্তর্বর্তী সরকার, তাদের বিকজ অফ দ্য উইকনেস, তারা দে আর গোইং টু ফেল। এবং তারা এই ফেল মানে হলো তারা কোনোভাবে একটা নির্বাচন দেবে, বিএনপি আসবে। বিএনপি তাদের নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করতে পারবে বলে মনে হয় না। কোন রাজনৈতিক দল, সোলাইমান ভাই যেভাবে বলছে, আজ পর্যন্ত কোনো সংস্কার করতে পারে নাই। 1974 এর যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট, সবাই বলছে সেইটাকে পরিবর্তন করবে, কেউ করে নাই। রাজনৈতিক দলরা পারে না, কারণ তারা এসে তাদের নেতাকর্মীকে সামলাবে না দুর্নীতিবাজ নেতাদের সামলাবে, না তারা সংস্কার করবে। ওখানে একটা অর্থ বানাবার একটা কম্পিটিশন চলে, ওখানে কোনো জবাবদিহিতা নাই। কালচারটা হচ্ছে এইভাবে সৃষ্টি হয়েছে। অতএব এই সুযোগটা আমরা বলবো যে কোনোভাবে
মিস হলে জাতি একটা সুযোগ হারাবে, কিন্তু কেন জানি ওই দিকেই সিগন্যাল করছে। এই অন্তর্বর্তী সরকার আরেকটা বড় জায়গা ফেল করছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। সেনাবাহিনীকে, সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েও পারছে না। চাঁদাবাজি বন্ধ করা কেন করা যাবে না বলেন? আজকে তো এই এই বাংলাদেশ যে অবস্থায় আছে, সৌদি আরবে যে ওপেন এক্সিকিউশন করে, সৌদি আরবে আপনি লিমিটেড টাইম 6 মাসের জন্য সেরকম করেন। যারা এই সিন্ডিকেট করে, যারা সবজির দাম, গ্রামের সবজির দাম 4 গুণ কিভাবে বৃদ্ধি পায়, আপনি সরোয়ার্দী উদ্যানে ওইখানে ওপেন স্টেজ করেন এবং শর্ট ট্রায়াল করে ওপেন এক্সিকিউশন করেন। সবজি দাম কমে যায়। ওই যে আমরা আমরা সানজুর একটা বই পড়ি, স্যার এটা পড়েছেন, সলোমনে পড়ছি কিনা। সানজুকে সেই সময়ের কিং এর আপনার 300 উপপত্নী ছিল। তখন সানজুকে বলেছিল যে, সানজু তুমি যদি এই মহিলাদেরকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে তোমাকে আমি জেনারেল বানাবো। তো সানজু বলল যে, কিং ইউ হ্যাভ টু গিভ মি অ্যাবসলিউট অথরিটি ফর এক্সিকিউশন, বলে গিভেন। মহিলাদেরকে ফলিন করে তারপর বলছে যে, আই গিভ ইউ অর্ডার, ওয়েন আই সে মুভ রাইট, তখন তোমরা ডানে ঘুরবা, যখন বলবো বামে ঘুরবা, বামে ঘুরতে বলবো বামে ঘুরবা। তোমরা কি সবাই আমার অর্ডার বুঝেছো? বলে হ্যাঁ। এর ভিতরে 50 জন আদেশ ভায়োলেট করছে। উনি আবার ফলিন করে উনি তখন বললেন যে, কমান্ডারের দায়িত্ব তার অর্ডার যদি ঠিকভাবে না বোঝে সেকেন্ড টাইম সেই অর্ডার দেওয়া। উনি আবার সেকেন্ড টাইম সেই অর্ডার দিলেন যে, এবার আমি আবার পরিষ্কার করে আমার অর্ডার বললাম, আপনারা সবাই বুঝতে পেরেছেন? বলছে বুঝতে পারছি। আবার অর্ডার দিল, এইবার 10 জন ভায়োলেট করছে। এবার থার্ড টাইম তখন বললো, লেডিস দিস ইজ দ্য লাস্ট টাইম, থার্ড টাইম আই এম টেলিং মাই অর্ডার, ইউ হ্যাভ টু ওবে ইট। তোমরা যদি অর্ডার ভায়োলেট করো তাহলে দেয়ার উইল বি কনসিকুয়েন্স, সিরিয়াস কনসিকুয়েন্স। থার্ড টাইম অর্ডার দিল, এইবার 2 জন ভায়োলেট করছে। ওই যে সর্দার আলী থাকে না, ওইরকম 2 জন, ওই 2 জনকে ওই সৈনিক দিয়ে ডেকে এনে একদম সামনে অর্ডার, ফর ভায়োলেটিং দ্য গুড অর্ডার ইয়োর হেড উইল বি চপড অফ, একদম মাথা কেটে ফেলছে সবার সামনে, ওই বাকিগুলোর সামনে। এখন যখন বলতেছে ডাইনে ঘর ডাইনে ঘরে, বামে ঘর বামে ঘর, যা করে বলার সাথে সাথে এখন কিং বলল, ও মাই গড, আমি তো একটারও নিয়ন্ত্রণ করতে পারি না। তো এই তো আসলেই হি ডিজার্ভস টু বি জেনারেল। তো আপনি এই ধরনের একটা উইক সরকার দিয়ে এইরকম একটা দুর্বৃত্তেই তো সমাজ আপনি নিয়ন্ত্রণ করবেন, আসিফ নজরুল, এটা তো মানে হয় না, হবে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। এটা একটা বিপ্লব উত্তর সিচুয়েশন, সমাজ রন্ধ্রে রন্ধ্রে দুর্বৃত্তায়িত হয়ে গেছে এবং যে যেখানে চান্স পাবে সেখানে। এইটাকে নিয়ন্ত্রণ করতে হলে ওই সানজু টাইপ কমান্ড লাগবে। ওইটা ইউনূস সাহেবকে আমি বলবো এই বইটা পড়েন এবং সেইটা রিইন্ট্রোডিউস করেন। নেভার ইট ইজ লেট, বেটার লেট দ্যান নেভার। এখনো সময় আছে, বি কারেক্টেড। এক বসুন্ধরার একটা দুর্বৃত্তায়িত ব্যবসায়ীকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। যাদের বিরুদ্ধে এতগুলো মামলা, অন্য সবাইকে ধরতেছেন, তাকে ধরছেন না। আপনি কিভাবে এই রাজনীতি থেকে নিয়ন্ত্রণ করবেন? ইটস নট ইন ইওর ক্যাপাসিটি। আপনার ক্যাপাসিটি নিতে হলে বিপ্লবী মোডে যেতে হবে, আদারওয়াইজ শিওরলি ইউ আর গোইং টু ফেল। ধন্যবাদ।